সবেতেই আমি এক্সেল করবো এরকম একটা মনে হয়েছিল। তো এই ভুল ধারণাটা নিয়ে বড় হলাম। পড়াশোনা, ওই যে জীবন আর তারপর বাকি যে জীবন, এই দুটোর মধ্যে না একটা বিরাট তফাৎ আছে। আমি অশোক দাশগুপ্তকে দেখে সাংবাদিকতায় আসতে চেয়েছিলাম। তারপর আমার একসময় আর হেলথ জার্নালিজম ভালো লাগলো না। আমার পলিটিক্যাল জার্নালিজম করতে ইচ্ছা করলো। জানো তো, ওয়ান্স আ জার্নালিস্ট অলওয়েজ জার্নালিস্ট, ওয়ান্স আ রিপোর্টার অলওয়েজ রিপোর্টার। এই ভালো বন্ধু পাওয়া কিন্তু একটা বিরাট জিনিস। ভীষণ ভীষণ মানে জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একদম ভালো বন্ধু পাওয়া। হ্যাঁ। এত কাজ কর্ম সামলে তুমি কিন্তু দারুণ মা। যদি আবার মনুষ্য জন্ম নিই এবং যেন মেয়ে হই, এবং মেয়ে হলে আমি আবার মা হতে চাই। বাচ্চাদের সঙ্গে থাকা কিন্তু জীবন বদলে দেয়। একদম। যারা ওয়ার্কিং মাদার্স তাদের মধ্যে কিন্তু একটা গিল্ট কাজ করে। নো মাদার ইজ পারফেক্ট, কেউ পারফেক্ট হয় না। আমার পুরো কেরিয়ার চেঞ্জ হয়ে গেল প্রত্যয়প্রান্তরে বাবাত্ম হয়। একদম ঘরে মা ঘরে থাকলো আর থাকলো না, এটার উপরে সন্তানকে বড় করার যদি আমি কি করেছি যদি এক বাক্যে বলো, আমি ওদেরকে পূর্ণ মানুষ হিসেবে ট্রিট করি এখন থেকে। ম্যান ওয়ার্কস ফ্রম সান টু সান, উইমেন্স ওয়ার্ক ইজ নেভার ডান। আমি সংসারী নই, মানে সংসারকে আমি বহন করে চলি না, পার্থ চলে। হি ডাজন্ট এক্সপেক্ট যে তুমিও একটু সংসারী হও। না না, এক্সপেক্ট এরা এই কাজগুলো করবে আর ছেলেরা এটা এটা করবে, এটা তো সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা একদম। জিনিস। হ্যাঁ, তো এটা একেবারেই জেন্ডার ইস্যুস। মেয়েরা ভীষণভাবে অ্যাট্রাক্ট হয়। এই আমাকে, মানে যে ডিস্ট্রিক্ট হেড, সে আমাকে বলল, হ্যাঁ একটা মেয়েকে পাঠিয়ে দিলেন, এখনো বিয়ে হয়নি, যদি হাত পা উড়ে যায় তাহলে কি হবে? আজকে আমাদের সঙ্গে আছেন মহুয়া সাঁতরা। সাংবাদিক হিসেবে তার খ্যাতি তো সবারই জানা, তার আরেকটা দিকও আছে। তিনি হচ্ছেন প্রত্যয় ও প্রান্তরের মা। ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনেরও তিনি মেম্বার। আসুন আজকে সেলিব্রেটিং হার স্টোরিতে শুনবো মহুয়াদির গল্প, মহুয়াদির মুখ থেকে। আজ আমাদের সঙ্গে আছেন মহুয়া সাঁতরা। নদীর মতো তার জীবন বয়ে চলেছে। আমি ভীষণ হ্যাপি, কেন মহুয়াদিকে পার্সোনালিও চিনি, আর মানে শি ইজ জাস্ট অসম। মহুয়াদি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। সবার আগে শুরু করব যে তুমি জার্নালিজমে ঢুকলে কি করে, আর লাইক এটা কি তোমার ছোটবেলার থেকেই ফ্লেয়ারটা ছিল? না, ছোটবেলা থেকে জার্নালিজমে ফ্লেয়ার ছিল কিনা আমি তো জানি না। তোমার যে দীর্ঘ এত রকম কাজ আর মানে সেগুলো না, কিভাবে কিন্তু আমি হলো? জার্নালিস্ট বাই চয়েস। আচ্ছা। পড়াশোনা যেরকম হলো, তারপরে তো আমি ইকোনমিক্স নিয়ে পড়েছিলাম। আমি বিদেশে গিয়ে রিসার্চ করতে চেয়েছিলাম, তো সেটা আমার হলো না। তো তখন একটা খুব সেটব্যাক, একটা প্রথমে আমি ডাক্তার হতে চেয়েছিলাম, এগুলো অনেক হয়েছে টয়েছে, মানে তখন ডাক্তার হতে চেয়েছিলাম। দেখা গেল জার্নাল জয়েন্টে আমি আমার প্রথম, মানে তাহলে একটু বলতে হয় আর কি, বলো মানে আমি বলো। এটা এড়িয়ে যেতে না চাইছিলাম, না না, কিন্তু একদম এড়িয়ে বিষয় যাবে না। হচ্ছে যে ছোটবেলায় আমি ক্লাসে ভালো রেজাল্ট করতাম। এবারে ওটার পর আমার ধারণা হয়েছিল যে জীবনে আমি যাই করব, সবেতেই আমি ফার্স্ট হব ইত্যাদি, সবেতেই আমি এক্সেল করবো এরকম একটা মনে হয়েছিল। তো এই ভুল ধারণাটা নিয়ে বড় হলাম। বড় হতে যেগুলো হচ্ছে যে হয় না যে রেজাল্ট, মানে পড়াশোনার রেজাল্ট, পড়াশোনা, ওই যে জীবন আর তারপর বাকি যে জীবন, এই দুটোর মধ্যে না একটা বিরাট তফাৎ আছে। এবং পরীক্ষার এই ক্লাসে ফার্স্ট হওয়া কি না হওয়া, এইগুলো না জীবনে ফার্স্ট হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর জীবনে সবসময় ফার্স্ট হতে হবে এমনও নয়। না। কিন্তু হয় কি, ওই ভুল ধারণাটা না ভেতরে তৈরি হয়। আমার আমার ধারণা আমার হয়েছিল। এবং আমার মনে আছে যে এটা আমি অনেক জায়গাতে বলিও, যে আমি ডাক্তার হতে চেয়েছিলাম, তো জয়েন্ট এন্ট্রান্সে যখন সেই ভালো রেজাল্টটা হলো না, যে নর্থ বেঙ্গলে ইত্যাদিতে যেতে হবে, তো তখন আমার মনে আছে একদিন বৃষ্টি পড়ছিল, এরকম জুলাই জুলাই মাস এরকম। তো মানে আমি ভেঙে পড়েছি যে আমার যদি ডাক্তার না হওয়া হলো জীবনে, আমার তখন কি হলো? জার্নালিজম বলছিলে না, তখন কিন্তু আমি ডাক্তারই হতে চেয়েছিলাম। তো আমার মনে আছে আমার বাবা এরকম দরজায় দাঁড়িয়ে আমাকে বলছেন যে, "তুমি কি চাও তোমার বাবা-মা আ না থাকুক?" বললাম, "যদি ডাক্তারই না হলাম আর কে রইলো, কে ও রইলো না, বাবা। কি এলো গেল।" মানে আমি এতটাই স্বার্থপর ছিলাম। তো তারপরে তারপরে আ কি নিয়ে পড়বো? অর্থনীতি নিয়ে পড়া হলো, হলো-টলো। ওই অ্যাকচুয়ালি মাস্টার্সে আমি যখন, মানে আমি কাঁটা কলেজ স্টুডেন্ট। কাঁটা কল আমরা বলি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগটা শুধু অর্থনীতি বিভাগটা হচ্ছে বিটি রোডে।
ওটা হচ্ছে কাঁটাকল স্টপেজে। আচ্ছা। সেজন্য ব্রহ্মাণ্ডের যে যেখানে মানে হুম। প্রচুর ভালো ছাত্র ছাত্রী মানে ছড়িয়ে আছে, বিরাট বিরাট অর্থনীতিবিদ সব রয়েছেন। সবাই কিন্তু দেখা হলে একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে কিন্তু বলেন, তুমি কাঁটাকল, এটাই এটাই বলা কিন্তু হয়। অর্থনীতি থেকে জার্নালিজম কি করে হ্যাঁ, এলো? তো এই কাঁটাকল আমাকে বদলে দিয়েছিল। বদলে দিয়েছিল হচ্ছে যে আসলে জীবনে পড়াশোনাটার জায়গা হচ্ছে যে চিন্তাভাবনার যে জায়গাটা হুম। এবং যুক্তিগত যে চিন্তাভাবনার জায়গাটা সেটা আমাকে খুব আকর্ষণ করে। তো তারপরে আমি জার্নালিস্ট হতে চেয়েছিলাম। কাকে দেখে এক্সাক্টলি হতে চেয়েছিলাম? তখন একটা বিষয় আছে যে আজকাল তখন বাড়িতে আসতো। আজকাল আ স আম আজকাল বাড়িতে আসতো। তো আজকালের অশোক দাশগুপ্ত আ তার লেখা পড়ে খুব ছোট, ছোট সম্পাদকীয় তার হুম। বাংলাগুলোকে আমার ইংরেজির ধাঁচে বাংলা বলে মনে হতো। তো আমি আ আ অশোক দাশগুপ্তকে দেখে সাংবাদিকতায় আসতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমার ১ম যে বইটা বেরিয়েছিল সেটা আমি অশোক দাশগুপ্তকে উৎসর্গও করেছিলাম যে যাকে দেখে আমি সাংবাদিকতায় এসেছি। তো তারপর আ তারপর অনেক মানে সেই জায়গা থেকে আমি সরে এসেছি। কিন্তু মূল আসার জায়গাটা ওটাই ছিল। যে তখন আমি ভাবতাম আজকাল যদি আমাকে একবার লিখতে দেয়, তো ফাইনালি দেখা গেল যখন আমি বিদেশে যাওয়ার একটা আ বিষয় ছিল সেটা হলো না। তখন আ আমি আজকালেই একটা বেরিয়েছিল যে আ মানে সুস্থ বলে ম্যাগাজিন বার হবে। তো সেখানে না তখন একটা ক্রোড়পত্র বার হবে যে কেউ যদি খুব লিখতে চায় সে যেন এপ্লাই করে। তো আমি একটা লিখে পাঠিয়ে দিয়েছিলাম। হুম। তো তখন ডাক্তার পল্লব বসু মল্লিক ছিলেন ওই ক্রোড়পত্র এবং সুস্থ এবং সফর। তখনও সফর হয়নি, সুস্থর সহযোগী সম্পাদক। তিনি একদিন দুপুরবেলা ফোন করলেন যে আ আ আ মানে এখানে লেখার জন্য। সেই ওই আমার মনে আছে ১ম লেখা ছিল ফাইটোমস বলে একটা মশা মারার ওষুধ সরকার থেকে এনেছিল। সেই আগন্তুক বলে একটা কলাম দেয়া হয়েছিল যে নতুন যে প্রোডাক্ট আসবে হেলথ রিলেটেড সেটা আমি লিখতে শুরু করব। তো সেইখান থেকে সূত্রপাত। তারপরে এবারে আ মানে অনেক দূর তারপরে এগোতে লাগলো আরকি। তারপর আমার একসময় আর হেলথ জার্নালিজম ভালো লাগলো না। আমার পলিটিক্যাল জার্নালিজম করতে ইচ্ছা করলো। খুঁজে, খুঁজে একদিন তারা বাংলায় গেলাম। তারা বাংলা আ থেকে তখন তারা নিউজ হলো। এই করে, করে তোমাকে যেরকম তারা বাংলায় দেখতাম, ড্যাপার মহুয়া সাঁতরা, মানে কথা বলতেই ভয় লাগবে। কিন্তু তুমি মানুষটা একেবারেই আলাদা। তুমি যতটাই হাম্বল ততটাই সুইট। তো এই যে দুটো মানে যখন প্রফেশনালি ইউ আর লাইক দিস, আর আসলে তুমি একেবারে মাটির মানুষ। তো এই দুটোকে কিভাবে ব্যালেন্স করো? না দেখো এগুলো তো সব তোমার পারসেপশন। অ্যা মানে আর মানুষের ভালো মন্দ সবটাই ওই আম আইস অফ দ্য বিহোল্ডার্স আরকি যে না, না, যাকে রীতিমতো তোমাকে তারা বাংলাতে গিয়ে তোমার রুমে ঢুকতে গেলে ৫০ বার ভাববো, ওরে বাপরে! এখানে মহুয়াদি না আছে। দেখো এই কিন্তু তারপরে তোমাকে এমনি ফোন করাও যায়। তোমার সে মানে সব জিনিসটা অনেক সহজও হয়ে যায়। তো আ এই দুটো জিনিসকে কিভাবে ব্যালেন্স করো? কাজের জায়গায় একরকম মহুয়াদি, আর অন্য অ্যা জায়গায় একেবারে অন্যরকম মহুয়াদি। না আমি আবারও বলছি এটা তো পারসেপশন। কে যে আমাকে মানে মানে ধন্যবাদ ঈশ্বরকে যে এরকম এত ভালো তোমার ভালো, ভালো কথা তুমি বলছো তোমার সেটা মনে হয়েছে। নিশ্চয়ই আমার সঙ্গে যার প্রচন্ড যুদ্ধ হয়েছিল তাকে এখানে সামনে বসালে সে এটা বলবে না। এটা তো পারসেপশন। কিন্তু আ পারসেপশন সব সত্যি নয় আরকি। আমি বলতে চাইছি যে কাজের ক্ষেত্রে ঐসব মনে হয় এই কারণে কারণ তো ভীষণ কাজ স্ট্রিক্ট কিন্তু কাজের না ব্যাপারে। তার কারণ আমার কাজ ভালো লাগে। এই পুরো জিনিসটাই হচ্ছে মানে আজকেও আমি ভীষণ ভয় আছি। কেন? মহুয়াদি কিন্তু আমি জানি পাংচুয়াল। আমার থেকেও বেশি পাংচুয়াল। সেই জন্যে মানে আমাকে তার আগে পৌঁছাতে হবে। আমি জানি যে বাকি গেস্টরা হয়তো এতটাও পাংচুয়াল হবে না। যে এই যে তুমি এটা ক্রিয়েট করে রেখেছো না নিজের অরা। না, না, না। দেখো পাংচুয়াল তো আমার মনে হয় কি পাংচুয়াল হওয়া, সত্যি কথা বলা, আ ভালো ব্যবহার, কথা দিয়ে কথা রাখা। মানে যদি চরিত্র বলে আমার মনে হয় এটাই চরিত্র আরকি। মানে কে কার সঙ্গে কোথায় সম্পর্ক রাখলো সেটা তো চরিত্রের মধ্যে পড়ে না। তো এই মানে আমার কাছে পড়ে না আরকি। তো এগুলো এবং আমার মনে হয়েছে কি বলতো যদি আমি এগুলো নাও হই, কিন্তু এইগুলো যদি আমি মেইনটেইন করি এটা মেইনটেইন করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ। মানে আমি যদি কথা দিয়ে কথা রাখি, তাহলে উল্টো দিকের মানুষও আমাকে কথা দিয়ে কথা রাখবেন। একদম। এটা হচ্ছে মানে আমি আমি দেখেছি। এটা হচ্ছে জীবন থেকে পেয়েছি। হুম। তো অ দেখো এটা পারসেপশন এটা এক। কাজের ক্ষেত্রে কাজই বলো বা এমনি বলো আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। মানে আমার কাজ মানে কাজের ক্ষেত্রে যেটুকু যা মনে হচ্ছে,
তার কারণ আমি তো সেই কাজটা করেছি জীবনে যেটা আমার ভালো লেগেছে। আমি জার্নালিজম না করে যদি আজকে ১০টা ৫টা একটা সরকারি চাকরি করতাম সেরকম সম্ভাবনা আসেনি তা নয়, এবং সেটার জন্য আমার বাবা যথেষ্ট দুঃখিত ছিলেন। যে আমার মনে আছে যে আমার বিদেশে যাবার যে পরীক্ষা, তো তাতে তো পাসপোর্ট হচ্ছে ওই কার্ড আর কি, হুম। অ্যাডমিট কার্ড। তো আমার সেটা পাসপোর্টটা খুব দ্রুত তৈরি করতে হয়েছিল। সেটার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে, তখন আমি সাউথ চব্বিশ পরগনায় থাকতাম বেহালায়। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে ওনার সই হলে ওটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো বসে আছি। বাবা আমাকে অনেক লোভ দেখিয়েছিল যে, "দেখো যদি সিভিল সার্ভিস দাও, এইরকম এরকম এইগুলো তোমার এই হবে, দারুণ হবে, কমার্স।" ওখানে মনটা হয়েও গেল যে হ্যাঁ, এবারই আমি সিভিল সার্ভিসের প্রিপারেশন নেবো ইত্যাদি। যেই বেরোলাম, টিভিটা খুললাম, আমার আবার জার্নালিজম পড়তে ইচ্ছা, মানে জার্নালিজমই করবো এটাই মনে হয়েছিল। আর আমার এই কারণে, মানে যা কিছু তুমি বলছো সেটা যেহেতু তুমি ভালো বলছো, যদি ভালো কিছু কারোর মনে হয়ে থাকে, এই কারণে মনে হয়েছে কারণ আমার সেটা করতে ইচ্ছা করেছে। যেটা তোমার করতে ইচ্ছা করবে সেটাই। যে যে জীবনটা আমি বাঁচছি বা যে জীবনটা আমি যেভাবে বেঁচেছি এখনো পর্যন্ত, সেই লাইফটাই আমি সেইভাবেই বাঁচতে চেয়েছি। আমি তাদের সঙ্গে থাকতে চেয়েছি। আমি যদি উল্টোটা, মানে উল্টো, মানে যেটা আমার ভালো লাগছে না সেখানের মধ্যে যদি থাকতাম তাহলে হয়তো এটা হতো না। আমার প্রতিদিন অফিস যেতে খারাপ লাগতো, সবকিছু খারাপ লাগতো। সেটা নয়। ইভেন এখনো আমি যা করি সেটা আমার করতে ভালো লাগে বলে করি। তাই ভালো লাগলে তো আর কি আছে। তাহলে জার্নালিজম থেকে চাইল্ডস কমিশন, তারপরে এখন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, সেই আমাদের সেই গল্পটা বলো। না, চাইল্ড রাইটস কমিশনের সঙ্গে এখনো আমি যুক্ত। আচ্ছা। আম আর কিন্তু হ্যাঁ, জার্নালিজম, বিশেষ করে একটা পডকাস্ট শুরু করেছি। ও দেখো, চাইল্ড রাইটস কমিশনে আসাটা কিন্তু আমার আ মানে এটা একটা বাই ডিফল্ট। সেটা হচ্ছে যে আমার ২ পুত্র হলো। ওদের আ কথা তো আসবোই। যমজ পুত্র। তো এবারে আ আমার তখন, এবং সেই সময়টা না ওই সাংবাদিকতারও খুব একটা টালমাল সময়। আমি বলছি না সাংবাদিকতার টালমাল সময় চলে গেছে। বরং এখনো আছে। বিশেষ করে বাংলা সাংবাদিকতা বলতে আর তেমন করে আ কি আছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সারা পৃথিবী তো বদলে যাচ্ছে। যেটা হয়েছিল সেই সময়টা কিন্তু তখন তারা নিউজে, তখন এই সুদীপ্ত সেন সেই যুগ, হুম, হুম। সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, আমরা মাইনে পাচ্ছি না ইত্যাদি, ইত্যাদি। তারপরেই আমি আমি ছেড়ে দিই। দিয়ে আমি অন্য একটা আ ইন্ডিপেন্ডেন্টলি একটা জায়গায় লিখতাম। তারপরে আমার ছেলেরা হলো। তো তখন আমি কি করব ভাবছিলাম। তো তখন আমি এই চাইল্ড রাইটস কমিশনে সুযোগটা পাই। তো চাইল্ড রাইটস কমিশনেও কিন্তু তাই। মানে চাইল্ড রাইটস কমিশনে আমি যে কাজটা করি, সে কাজটা করতে আমার ভালো লাগে। সেখানে আমার মূল কাজ, আম সূত্রপাত হয়েছিল যে একটা চিলড্রেন্স ম্যাগাজিন সেটা এডিট করা। হুল্লোড়। তো হুল্লোড়। তো আমি তো বলি, মানে আমার ছেলেরা আ জন্মেছে যেদিন, ঠিক তার পরের বছর, ঠিক তার পরের দিন মার্চ মাসে আ হুল্লোড়ের জন্ম হয়েছে। তো আমার যিনি তখন ইমিডিয়েট বস ছিলেন, চাইল্ড রাইটস এর তখন তদানীন্তন যিনি চেয়ারপারসন, এখন তিনি অ্যাডভাইসার, অনন্যা চক্রবর্তী, আমাকে এসে বলেছিলেন, "এটা কি ৩য় সন্তান?" আমি বলেছিলাম, "হ্যাঁ, এটা আমার মেয়ে। ২ টো ছেলে, তারপরে এটা মেয়ে।" হুম। তো ভালো লাগে বলে আরকি। তো তারপরেও আবার হয় না যে আ জানো তো, ওয়ান্স আ জার্নালিস্ট অলওয়েজ জার্নালিস্ট, ওয়ান্স আ রিপোর্টার অলওয়েজ রিপোর্টার। সেটা হয়তো অভিনেতাদের ক্ষেত্রেও সত্যি, হয়তো সবার ক্ষেত্রেই সত্যি। তো যখনই এবার টিভিতে বা কিছুতে আমি দেখছি ইলেকশন আসছে, ভোট আসছে, কিছু কোনো দারুণ একটা কোনো ঘটনা ঘটছে বা ভীষণ বিপজ্জনক কোনো ঘটনা ঘটছে, সবসময় আমার ভেতর থেকে মনে হয় আসছে। ওখানটা চলে যাই। তো তখন আমার কিছু বন্ধু-বান্ধব, তারা, না আমার এটা একটা জীবনে এই যে বারে যে বাঁকগুলো হয়েছে, অন্তত আগে থেকেও বেশি এখন বেশ কিছু আমি না ভালো বন্ধু পেয়েছি।
এবং তারা এই ভালো বন্ধু পাওয়া কিন্তু একটা বিরাট জিনিস। ভীষণ ভীষণ মানে জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একদম ভালো ভালো বন্ধু বন্ধু, পাওয়া হ্যাঁ, যে খুব তোমাকে খুব লাকি যে তোমাকে বলবে যে তুমি এটা করো, বা তুমি এটা করো, এরকম বলবে, এরকম তো, এবং এবং কোনো শর্ত ছাড়া একদম এরকম পাওয়া কিন্তু এটা দৈবিক, গড গিফটেড। তো তারা আমাকে এমন ইন্সপায়ার করলো যে না, এটা করো। তো পডকাস্টটা শুরু হলো আর কি। তো এই তারপরে তোমার ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমও শুরু হলো। হ্যাঁ, হ্যাঁ, মানে এখন তো আপাতত মানে আমি খুব খুব যে সময় পাই এরকম নয়। তারপরে সেখানে ফিনান্সিয়ালও একটা বড় জায়গা রয়েছে, সেটা নিজের থেকে করতে হয়। তো আমি আশায় আছি আর কি যে একদিন আমরাও আশায় আছি। মনের মতো করে এটা চলবে। হ্যাঁ। মহুয়াদি, হুম। এত কাজ কর্ম সামলে তুমি কিন্তু দারুণ মা। এবার আমরা আসছি প্রত্যয় প্রান্তরের গল্পে। ওরা আঁকে, মাঝে মধ্যে এখানে গেল ওখানে গেল, সব ছবি দেখি তুমি নিয়ে গেলে বই মেলায়, এত ব্যস্ততার মধ্যে প্রত্যয় প্রান্তরের একটা দিন, স্পেশাল ডে, একটা রবিবার, বিশেষ দিন, কিভাবে ম্যানেজ করো এত কিছু? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি দারুণ মা কিনা আমার জানা নেই। আহ, সেটা ওরা বলতে পারবে। ওরা দারুণ ছেলে। আসলে আহ, মানে আমার মনে হয় সবাই, মানে যারা যে কোনো সন্তানই, তারা দারুণই হয় আর কি। মানে শুধু আমি বলে আমারটার ক্ষেত্রেই আমি আমি বলছি তো না। আমার ছেলেকে বলে দিয়েছি, ইউ ক্যানট চুজ ইউর মাদার, তো বাই ডিফল্ট সহ্য করতে হবে। করতে না, এটা কিন্তু যেটা মানে এখানেও এই একই জিনিস। আসলে আমি যে ওদের সঙ্গে থাকছি, আমি তো গ্রো করছি, এইটা আমার আসলে ভালো লাগে। মানে ওদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। আমার কিন্তু মোটেই সংসার করতে ভালো লাগে না। এটা মানে একদম পয়েন্ট টু বি নোটেড। মানে পরের বার আমি যদি আবার মনুষ্য জন্ম নিই এবং যেন মেয়ে হই, এবং মেয়ে হলে আমি আবার মা হতে চাই। যদি প্রত্যয় প্রান্তর আবার আসে, আমি প্রত্যয় প্রান্তরেরই মা হতে চাই। কিন্তু আমি বিয়ে একদম করতে চাই না। কারণ এই বিয়ের মধ্যে যে জাঁতাকল এবং সংসার, আমার কোনোদিনই যে সংসারের মধ্যে যে একটা গতানুগতিকতা, আম আরো রাতের অনেকগুলো মেনু সেট করা ভয়ঙ্কর কাজ। সবকিছু, মানে আমি তো ওটাতে ছোটখাটো অনেক আতঙ্ক জিনিস ফিল করি। রয়েছে। মানে সংসার বাদ দিয়ে যদি শুধু ছেলেদের সঙ্গে থাকা যেত, আর তাহলে ছবি আঁকা বিষয়টা যেত। অন্য হতো। কারণ শুধু তো সেখানে আরো অনেকে থাকে ইত্যাদি। তা এটা যাই হোক, এটা একটু হালকা ছলে বললাম। আহ দেখো, ম্যানেজ করার কিছু নয়। ম্যানেজ করাটা হতে পুরোটাই তো আমার, ওটাও তো ভালো লাগে। আমি তো বাই চয়েস মা হয়েছি। শুধু বাই চয়েস মা হয়েছি না, আমি মা হতে চেয়েছি ভীষণভাবে। আমার বিয়ের বেশ কিছুদিন বাদে আমার সন্তান হয়। কিন্তু আমি মা হতে চেয়েছিলাম। এবং আমি মানে সুতরাং আমি এটা এনজয় করি। তাই এবং তোমাকে ভগবান ডবল গিফট দিয়ে দিয়েছে। না, সেটা তো, এটাতে তো আমার কোনো, কি বলবো, এটা তো কোনো ক্রেডিটের বিষয় নয়। এটা এগুলো যা পেয়েছি, যা যেমন রয়েছে, সেটা তাই আমি সেটাকে সেভাবেই অ্যাকসেপ্ট করি। কিন্তু ওয়ার্কিং কিন্তু মাদার্সরা বাচ্চাদের, মহুয়াদি। না, একটা কথা আমি বলতে চাই, নিজের সন্তান হোক বা অন্য কোনো বাচ্চাদের সঙ্গে থাকা হোক, বা আমি যদি কাজের সূত্রে এমন কোনো কিছুতে থাকতাম যেখানে অনেক বাচ্চারা থাকতো, বাচ্চাদের সঙ্গে থাকা কিন্তু জীবন বদলে দেয়। একদম, অনেক কিছু শেখা যায়। এবার সবটাই শেখার। মানে বয়স কমতে থাকে ঝরঝর ঝরঝর করে। তারপরে আমি কলকাতা শহরকে নতুন ভাবে চিনছি, কারণ ওদেরকে নিয়ে আমি বেরোই। এবং আমি ভাবতে থাকি আজকে বিকেলবেলা আমি কোথায় নিয়ে যাব, বা আমি, এবং আমি যেহেতু সময় পাই না, আমি রাত্রেবেলা অফিস থেকে ফিরে এসেও ওদেরকে নিয়ে বেরোই। এবং খুব ছোটবেলা থেকে সেই ২ বছরও তখন হয়নি, তখনই একটাকে মানে কোলে কাঁখে নিয়ে গাড়িতে বসিয়ে করে আমি নিয়ে যেতাম। এবং এমন জায়গায় গিয়ে চা কফি খেতাম যেখানে গাড়ি থেকে বসে খাওয়া যায়, কোনো ধাবা কোনো কিছুতে, যেখানে এসে ওই 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 সার্ভিসটা পাওয়া যাবে। কারণ আমি ওদেরকে নিয়ে নামতে ভয় পেতাম। তো এইরকম করে, তো সুতরাং এইগুলো আমার সবই আমার করতে ভালো লেগেছে বলে আমি করি। আম, এটাই। মহুয়াদি, যারা ওয়ার্কিং মাদার্স তাদের মধ্যে কিন্তু একটা গিল্ট কাজ করে। নো মাদার ইজ পারফেক্ট, কেউ পারফেক্ট হয় না। আমরা এই শিখছি, শিখতে শিখতে লড়তে লড়তে সময় কাটাচ্ছি। তো তোমার কি কোনোভাবে এই গিল্টটা হয় যে আমি এই টাইমটা বোধহয় ওদেরকে একটু বেশি দিতে পারলে ভালো হতো? না, একদম হয় না। মানে একেবারে হয় না। এবং আই এম ভেরি হ্যাপি যে আম, আমি চাইল্ড রাইটস কমিশনের তখন কাজ পেয়েছিলাম। এবং আমি ওদের ঠিক যখন ৬ মাস বয়স, তার কদিনের মধ্যে আমি এখানে কাজ করতে শুরু করেছিলাম। তো
তো এবং ভাগ্যিস শুরু করেছিলাম, কারণ না হলে মানে নাহলে হয়তো অন্য কিছু করতাম, করতাম তো কিছু বটে, অন্তত চেষ্টা করতাম। কাজ তো পাওয়ার উপরেও নির্ভর করে। তো কি করতাম, তো সেটা ভেবে লাভ নেই, কিন্তু এটা আমি করতে চেয়েছিলাম, এটা এক। আর দেখো, এটা না পুরোপুরি জেন্ডার ইস্যুস। আমি মানে এই যে আজকে আমার একটা ম্যাচিওর্ড বয়সে আমার পুরো কেরিয়ার চেঞ্জ হয়ে গেল, প্রত্যয় প্রান্তরের বাবার তো হয়নি। একদম। তিনিও জার্নালিস্ট। তিনি, আমার ছেলেরা হলো, আমি ওদেরকে নিয়ে ঘরে থাকি, তিনি দিব্য সেজে গুজে অফিসে বেরিয়ে যাচ্ছেন, তিনি জার্নালিস্ট, তিনি বেরিয়ে যাচ্ছেন। তো এই যে একটু আগে এত জার্নালিজম নিয়ে আমার প্রশংসা করলে, তো প্রথম প্রথম একটা হচ্ছে মা, মা, আমি মা যে হয়েছি সেটা আমি এনজয় করছি, কিন্তু সেই এনজয় করার সঙ্গে আমার তো কাজটাও করতে ইচ্ছা করছিল। একদম। তো সেইটা যখন করতে ইচ্ছা করছিল, তো সেই সেইটা যদি আমি না করতাম, আমি মনে করি আমি কাজ করছি বলে আমি অনেক আনন্দের সঙ্গে প্রত্যয় প্রান্তরের সঙ্গে থাকতে পারছি। এটা এক। আমার মা বাবাকেও আমি দেখেছিলাম, তারাও দুজনে চাকরি করতেন, এবং আমি তো এটা একদম বিশ্বাস করি না যে যিনি সারাক্ষণ, যদিও একটা নোশন আছে, এমনকি স্কুলেও যখন ইন্টারভিউ দেওয়া হয় তখন জিজ্ঞাসা করে যে আপনি যদি বেরিয়ে যান আপনার ছেলে মেয়েকে কে দেখবে। তাহলে তো পৃথিবীর মানে আমি কারোর সঙ্গে কারোর কোনো কোনো তুলনায় আসতে চাই না। যিনি থাকছেন থাকছেন না, কোনো কম্পালশনে থাকছেন কি নিজের থেকে থাকছেন, আমি আমি সমস্ত কিছু, প্রত্যেকের ডিসিশনকে আমি রেসপেক্ট করি। কিন্তু ঘরে মা ঘরে থাকলো আর থাকলো না, এটার উপরে সন্তানকে বড় করার মানে কতখানি সময় আমি দিলাম সেটা ইম্পর্টেন্ট নয়। আসলে যে আমি সময়টা দিলাম সেইটা কি? সেটা না, সেটা হচ্ছে যে আমি আম, দেখো, আমি কি শেখাতে পারলাম আর পারলাম না সেটা তো বড় হলে ওদেরকে দেখলে বোঝা যাবে। কিন্তু আমি কিছু আমি আমি কিছু জিনিস যে দিতে চেয়েছিলাম সেগুলো আমি দিতে পেরেছি কিনা, সেগুলো মানে ইচ্ছা করলেই করা যায়। কোনো গিল্ট ফিলিং নেই, ভীষণ আনন্দে রয়েছি, এবং মানে এই বিষয়টাতে। আর দ্বিতীয়ত হচ্ছে ওদেরকে আমি ওইভাবেই, ওরা ওরা ওদেরকে ওইভাবেই বলা আছে, এবং ওরা নিজেদের কাজকর্ম করতে পারে। এবং আমি তো শুধু অফিস কাজ করি তা না, আমি বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করি, রীতিমতো আড্ডা মারি, ফোনে আড্ডা মারি, বাইরে গিয়ে আড্ডা মারি। এবং ওরা মাঝে মাঝে বলে আমাদের নিয়ে চলো, যখন ওদেরকে নিয়ে যাওয়ার হয় নিয়ে যাই, যেটাতে ওদের নিয়ে যাওয়া হয় না যাই না, কারণ আমি আমার বন্ধুর সঙ্গে যে কথাটা বলবো সেটা খালি ইন্টারাপ্ট করবে তখন নয়, কিন্তু আবার যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাই। তো এই যে ভাগগুলো আছে সেগুলো, আমি যেরকম তোমার সঙ্গে কথা বলছি, আমি না ওদেরকে যদি আমি কি করেছি যদি এক বাক্যে বলো, আমি ওদেরকে পূর্ণ মানুষ হিসেবে ট্রিট করি। এখন থেকে? এখন থেকে না, প্রথম দিন থেকে। আচ্ছা। প্রথম দিন থেকে, মানে আমার মনে আছে শমিতাভ এসেছিল, অমিতাভ বচ্চনের সিনেমা, আমি ওদেরকে কোলে করে নিয়ে বসে বসে বাড়িতে বা কিছুতে, মানে শমিতাভ আসে বেশ কিছুদিন বাদে আর কি, ওটা আমি নিজে বসে বসে ওটা দেখছিলাম। আরো সিনেমা, মানে আমি যে সিনেমাটা ওদের সঙ্গে দেখা যায় ওদেরকে নিয়ে বসেই দেখি। যে সিরিজ বা যেটা যেটা দেখার নয় সেটা দেখাই না, আবার সিনেমাতেও নিয়ে যাই। তো আমি পূর্ণ মানুষ হিসেবে ওদেরকে ট্রিট করি ছোটবেলা থেকে। ঠিক তোমার সঙ্গে যেভাবে কথা বলছি ওইভাবেই কথা বলি। যেটা ওদেরকে বোঝাতে পারবো না আমি বলি এটা এখন বোঝানো যাবে না। না কেন যাবে না? আমি বলি যে এটা একটু বড় না হলে এই আর যে নুয়ান্সেস গুলো আছে এগুলো ঠিক বলা যাবে না। তো এই পর্যন্ত বোঝা গেল, তারপরেরটা এখন তো অনেক খানিকটা বড় হয়ে গেছে। এখন তো এগুলো বুঝতে পারে যে কোনটা উচিত, মানে খানিকটা তো বুঝতে পারে বটেই। কিন্তু আমি যা কিছু করেছি আমি কোনোদিন ৩ টে জিনিস আমি ফলো করেছি। এক, আমি কোনোদিন জেনারেলি আমি একটু সত্যি কথা-টথা বলার পক্ষে। আমি সেগুলো মেইনটেইন করি, মানে করার চেষ্টা করি। এমন নয় যে আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি। কিন্তু সেটা কেন, কি, কিসের জন্য তার তো অনেক জায়গা আছে। সবটা মিথ্যে ছিল কি ছিল সেটা অন্য প্রশ্ন, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু আমি যে কথা ওদেরকে বলি সে কথা দিয়ে রাখি। সেটা যদি আমি বলি যে এটা হলে এই মোবাইলটা দেবো, তো আমি সেদিন সেই মোবাইলটা দিই। মানে বা শুধু মোবাইল না, যেকোনো কিছু, মানে কথা দিলে কথা রাখি। আমি মিথ্যে কথা বলি না। ৩ হচ্ছে যেটার ডিসিশন, যেটা সরাসরি বলার, আমি সবকিছু কথা সরাসরি বলি এবং চেষ্টা করি বেশিরভাগটাই শেয়ার করতে। এমনকি আমার কষ্ট দুঃখেরও যতটা, আমি যদি কোনো কারণে কষ্ট পাই এবং কাঁদি, আমি কাঁদি। আমি তো বেশ ভ্যাঁ, ভ্যাঁ করে কাঁদি এবং ওদের সামনেই কাঁদি। এবং আমাকে কালকে বলছিল যে, "মা,
তুমি হাসছো না কাঁদছো? আমার না মাঝে, মাঝে ভয় লাগে যে তুমি এখন তো বড় হয়েছে যে এরকম যে না, না এটা হাসছি। আবার কোনো সময় কাঁদি, কেন কাঁদি? বন্ধু-বান্ধবদের মধ্যে বেশিরভাগকেই ওরা চেনে। প্রত্যেকের সম্পর্কে ওদের ধারণা আছে। তো আমি আমার পার্টটা করি। আমি বলব না আ আ যে সবাইকেই এটা করতে হবে, এগুলো একদম নয়। আমি এভাবেই ট্রিট করতে ভালোবাসি, আমি এভাবেই করি। তোমার হাজবেন্ড একজন জার্নালিস্ট। মেরিল স্ট্রিপ বলেছে, ম্যান ওয়ার্কস ফ্রম সান টু সান, উইমেন্স ওয়ার্ক ইজ নেভার ডান। তো এই যে বাচ্চাদের সামলানো, এই দায়িত্বটা কি সম্পূর্ণ তোমার একলার, না দুজনে মিলে হাফ হাফ করো? না আম আ না, আমি একটা তোমার সূত্র ধরিয়ে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে, যেরকম যদি তোমার বাড়িতে কেউ আছে, বাচ্চাকে দেখছে, সে যদি, তোমার হাজবেন্ড অফিসে আছে, তুমিও অফিসে আছো, কোনো একটা এমার্জেন্সি হলো, সে কিন্তু সবার আগে তোমাকে ফোন ফোন করবে। আর তুমিও অনেক কাজের মধ্যে তোমার মাথায় থাকবে যে ওই টাইমে ও ওটা খেলো কিনা, ওটা ও করলো কিনা, যদি শরীর খারাপ থাকে ওই সময়তে ওষুধটা দিলেও কিনা। সেটা কিন্তু একেবারে অবলীলাক্রমে তোমার হাজবেন্ড ভুলে যাবে, আমি যতদূর ছেলেদের চিনি। তো তারা, সে বেশ ভুলে গিয়ে সে মজাচ্ছে থাকবে, সে রাত্রিবেলা সে তোমার বলতে পারে, কি রে তোরা এটা খেয়েছিলি? মানে সেই খাওয়ার সময় যে ফোনটা আসলে তোমার থেকেই আসবে। এই ঘটনাগুলো কি তোমার সঙ্গে ঘটে? না এই জায়গাটা তাহলে এই কথাটা প্রশ্নটা শুনে আজকে মনে হচ্ছে যে I must admit ইউ আর যে ব্লেসড। আমি হ্যাঁ, আমি লাকি। তার কারণ হচ্ছে ঠিক উল্টোটা কিন্তু। মানে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমি একটা সিস্টেম তৈরি করেছি বাড়িতে। ছোটবেলা থেকেই ওদের দিদিরা থাকেন। ১ জন ২ জন এরকম। তারপরে এখন সেগুলো চেঞ্জ হচ্ছে। এটা তো একটা বিরাট গল্প। মানে যে দিদিরা থাকেন, হুম, সেই ম্যানেজমেন্ট অফ দিদি, এটা তো একটা, যারা বিশেষ করে যারা ওয়ার্কিং, হুম, তাদের ক্ষেত্রে এটা বিরাট গল্প। তো আমি সেটা আলাদা রাখছি। কিন্তু অ্যা আমার যখন বাবা আমার সঙ্গে ছিলেন, বাবাকে আমি আমার কাছে নিয়ে এসেছিলাম মা চলে যাবার পর। বাবা অসুস্থও ছিলেন। তো আমি না সবসময় বয়স্ক মানুষ আর ছোট বাচ্চা, তাদের, তারা কি খাবে আ এইটা আমি দেখে নিই। কারণ তারা তো বাইরে বেরিয়ে গিয়ে নিজের ইচ্ছামত করতে পারবেন না। তো এইটা রয়েছে, এই খাবারটা রয়েছে, দিদি রয়েছে। ওরা স্কুল থেকে আসবে কি যখন স্কুলে ছিল না, বা যখন এই দিদিদের এই কে আনবে, কে রাখবে, কি খাচ্ছে, ফেরত গিয়ে জেনে নেওয়া কি হুম, হলো না হলো, হুম, কে কি দুষ্টুমি করেছে না করেছে সেগুলো শুদ্ধ সবকিছু। এটার সিস্টেমটার তৈরি করার মধ্যে আমি ভেরি মাচ আছি এবং সেটা আমি দেখে নিই। আমার বাবার ক্ষেত্রেও আমি দেখতাম। কিন্তু আমি যখন বাইরে বেরোই আমি সম্পূর্ণ ভুলে যাই এবং যখন কাজের মধ্যে ঢুকি আরো ভুলে যাই যে আমার কে, কি, কোথায়, কেন। আমি একদম, আমি দেখেছি আমার অনেক কলিগরা আছেন যে যারা কিন্তু ফোন করে খেয়েছিস, করেছিস হুম, ইত্যাদি বলে। আমি কোনোদিন জীবনে বলি না। আর বলি না বলি না। সেটা আর এমনি অন্যদেরও বলি না। যাকে ভয়ংকর ভালোবাসি তাকেও আমি কোনোদিন বলি না, "খেয়েছিস?" আমার মনে হয়েছে যারা প্রাপ্তবয়স্ক মানুষ তারা এমনিই খেতে পারবে এবং করতে পারবে ইত্যাদি। এই অভ্যেসটা নেই। এবার কোনো কোনো অসুবিধে হলে যে ফোন, সেটা কিন্তু দুদিকেই যায়। বাবারও যায়, মায়েরও যায় এবং অনেকদিন হয়েছে আমাকে হয়তো ফোন করেছে, পাইনি, তার বাবাকে ফোন করেছে। কিন্তু আমার ক্ষেত্রে একটা সুবিধে যে প্রত্যয় প্রান্তর আমার হাসব্যান্ড পার্থ, আমার থেকে সে আসলে সংসারী। বাহ, আমি সংসারী নই। হুম, সংসারকে আমি বহন করে চলি না, পার্থ চলে। পার্থ রীতিমতো আবার তো বাজার, দোকান থেকে শুরু করে ও ওই সংসারের এসব জিনিসগুলো পছন্দ করে। আমি তো করিই না। আমি যদি একা থাকতাম তাহলে তো আমার স্যান্ডউইচ খেয়ে দিন চলে যেত। সকালে স্যান্ডউইচ, দুপুরে স্যান্ডউইচ, রাতে স্যান্ডউইচ, আবার ডিনারে স্যান্ডউইচ, এই করে চলত স্যান্ডউইচ অ্যান্ড কফি। হ্যাঁ, কিন্তু আমাদের যে সংসারটা বাঙালি বাড়ির সংসারের মতো চলে, সেটা ক্রেডিট গোজ টু, ক্রেডিট হলে ক্রেডিট, এখন তো তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে এটা একদম ক্রেডিটের একদম, বিষয়। আমার সেই কাছে তো এটা বিষয়। ক্রেডিটেরই বিষয় নয়। হ্যাঁ, আমার আমার তো কিন্তু এটাতে রেষারেষি হয় না যে, মানে না, না, আমি হি অনেক কথা ডাজন্ট শুনি। হি ডাজন্ট এক্সপেক্ট যে তুমিও একটু সংসারী হও? না, না, ভেরি মাচ এক্সপেক্টেড। এটাই তো ছিল। আমি ঘরে বসে সংসারটাই শুধু করব। আমি হ্যাঁ, রান্নাঘরটাকেও নিয়ে ঘুরবো এমনই এক্সপেকটেশনটা ছিল কোথাও এবং সেটা ধাক্কা খাওয়ার পরে খুবই মর্মাহত। হুম, হুম। তো কেন, আম আমার ক্ষেত্রেও এটা ঘটেছে, মানে খুবই মর্মাহত। মর্মাহত হয়ে কিন্তু গেছে কিন্তু বেচারা। আম আমি তো চিরকালের কি বলবো, কারুর কথাই শুনি না। তো শোনার তো প্রশ্ন নেই। কারণ এটাই আমার এটাই আমার ধরন আরকি। আমার যেদিন ইচ্ছা করবে আমি রান্নাঘরে ঢুকলাম। আমার যেদিন ইচ্ছা করবে আমি রান্না করলাম। আমি খুব কম রান্না জানি, কিন্তু
যেদিন ইচ্ছা করবে সেদিন ওই রান্নাটা করা হলো এরকম। কিন্তু রান্নাঘরে না আমার খুব একটা মন নেই। হুম। মানে আমাকে যদি না, রান্নাঘর মানেই মেয়েরা কেন? বড় বড় শেফরা তো সব ছেলে। না, না, সেটা তো এটা তো একটা ইয়েই রয়েছে যে যেখানে রান্না-বান্না বা যেকোনো কিছুই যখন সেটা তার সেটার আ বিনিময়ে পয়সা পাওয়া যায় সেখানে ছেলেরা আসে। যেটাতে পয়সা থাকে না, যেটা এটা নিয়ে তো অনেক কাজও হচ্ছে, সেটা রয়েছে। কিন্তু পার্থ যে খুব রান্না-বান্নার পার্থ খুব খেতে ভালোবাসে ইত্যাদি সেটা অন্য। আমি যে খুব একটা খেতেও ভালোবাসি এরকম না। মানে আমি ওই পার্টিকুলারলি কফি আর স্যান্ডউইচ এইসব নিয়ে আমার ভাবতে বেশি ভালো লাগে খাওয়ার থেকে ইত্যাদি। হুম। তো আ তা এইরকম আরকি। কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি সংসারী পার্থ। যদি সেটা না হতো সেজন্য আমি শুনি তো যে সেইজন্য আমি বেঁচে গেলাম। এসব আমি শুনি। তো শুনি। মানে সেই শোনার মধ্যে যে আমার খুব একটা খারাপ লাগা রয়েছে এরকম নয়। যা সত্যি সেটা শুনতে আমার অসুবিধে নেই। মানে শুনতে, শুনতে নিজেকে ইমপ্রুভ করার কোনো চেষ্টা না, না। নেই। আমি তো ইমপ্রুভ করব না। তুমি হ্যাঁ, যেরকম কারণ আছো আমি তো আবারও সেরকমই বলছি আছো। আমি সংসারে কারণ আমি জানি এবার একটা আমি একটা সিরিয়াস কথা বলছি। আমি মনে করি যে আম আমি মনে করি যে উম মাথাটা হচ্ছে আসল। আ মাথাটা বিগড়োতে দিলে হবে না। এবং যদি আমি আমার রান্না করতে ইচ্ছা করলে আমি রান্নাটা করলাম। কিন্তু আমি রান্নাঘরে ঢুকে কি চুরি হচ্ছে বা কি অসুবিধে হচ্ছে বা নুনটা হয়নি বলে মানে নুন, তেল, চিনিগুলো যদি মাথার মধ্যে আমি ঢোকাতে থাকি, তাহলে আমার আ যেটা আমি যে মাথাটা দিয়ে ভাববো সেটাকে আমি বার্ডেন করতে রাজি নই। আমাকে অঙ্কের স্যার ছিলেন আমাদের আম বিনয় স্যার। আমাকে 9-10 এ পড়াতেন। আ বিনয় স্যারই। আ তিনি বলেছিলেন যে, "হার্ড ডিস্ক সবসময় ফাঁকা রাখবি।" যাতে ঠিক জিনিসটা আসলে ভাবা যায়। তো হুম। আমি দেখেছি যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু যে কারুর যদি রান্না করতে ইচ্ছা করে খুব ভালো। কিন্তু যার রান্না করতে ইচ্ছা করছে না বা যার সেই কাজটা করতে ইচ্ছা করছে না, তাকে যদি সেটার মধ্যে দিয়েই দেওয়া হয়, তাহলে সে আর যেটা করতে পারত সেটা সে করতে পারে না। একদম। তো আমি অ্যা ছোটবেলা থেকে বাইরের দিদিদের কাছে মানুষ এবং আমি যখন সংসারটা করতে এলাম, আমি ১ম যেটা বুঝেছিলাম যে কিছুদিনের মধ্যেই যে রান্নাঘরকে যদি আমি মাথায় ঢোকাই, সংসারকে যদি আমি মাথার মধ্যে নিয়ে চলি, মানে প্রত্যেকটা জিনিস দেখো আমরা বাইরে বেরোই, বেশ কিছু অসুবিধে আমাদের হবেই। বাইরের লোকজন আমাদের বাড়িতে থাকেন এবং আ নানা ধরনের হুম। সংসারের মধ্যে পলিটিক্স থাকে, নানা কিছু থাকে। কিন্তু সেইগুলোই যদি আমি শুধু সেগুলো নিয়েই চিন্তাভাবনা করি, আমার আসল যে চিন্তাভাবনার জায়গাটা সেটা নষ্ট হবে। তো এমনিতেই আমি একটু পাঁকাল মাছের মতো। আ মানে থাকি কিন্তু থাকি না। তো আমি এইটা ম্যানুভার করতে পেরেছি। এটা কিন্তু প্রত্যয়প্রান্তর হবার পর এইটা আমি না নিজেকে যে ফিরে পাওয়ার জায়গাটা, এটা আমার ভীষণ মাত্রায় হয়েছে। এমনকি আমি তোমাকে বলছি যে আমি যখন জার্নালিস্ট ছিলাম, তখন জার্নালিজমকেও কিন্তু আমি বহন করে চলতাম। মানে অফিসে কি হলো সেটা নিয়ে ঘরে আসতাম। ঘরে এসে অফিসের কথা বলতাম। সবকিছু। কিন্তু এখন আমার না এমনিতেই compartmentalize হয়ে যায়। আমি কাজ করছি, তারপরে আমি প্রত্যয় প্রান্তরের সঙ্গে থাকছি, আমি আবার কাজ করছি রাত্রেবেলা। এইগুলো করতে আমার আর কোনো অ্যা মা হতে পারে হয়তো আমার আর ৫ জনের মতো হয়তো খুব একটা তাড়া নেই আরকি। মানে আমার একটা অমুক বুড়িটা ছুঁতে হবে এই তাড়াটা যেদিন থেকে আমার চলে গেছে, আমি এই প্রত্যেকটা কাজই এনজয় করি। যেটা করি না তা করি না। আর যেকোনো কার্যক্ষেত্রে তুমি বলো, ইফ দেয়ার ইজ আ মহিলা হু ইজ আ ডিরেক্টর অর হু ইজ হেড, সো সে কিভাবে এই জিনিসটাকে নিয়ে চলবে? কেন এটা তো একটা পুরুষতান্ত্রিক সমাজ আফটার অল। না একেবারেই। এই যে তখন একটা কথা ছুঁয়ে গেলে না সংসার নিয়ে ইত্যাদি নিয়ে, এই যে এটা তো মানে মেয়েরা এই কাজগুলো করবে আর ছেলেরা এটা হুম। করবে। এটা তো সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা একদম। জিনিস। এটা তো কোথাও লেখা নেই, কিছু লেখা নেই। কিন্তু এটাই ধরে নেওয়া হয়েছে যে অ্যা মানে মেয়েরাই প্রফেশন চেঞ্জ করবে ইত্যাদি, ইত্যাদি। মেয়েরা সংসারে এগুলো করবে। হুম। এই প্রশ্নটা তো ওঠারই কথা ছিল না। যেমন বাচ্চা হলে সবসময় মেয়েরাই মেটার্নিটি লিভ পাবে, হোয়াই নট ছেলেরাও তো না পেটার্নিটি লিভ এখন পেয়ে। হ্যাঁ, আছে। এই তো সুপ্রিম কোর্টে আসছে কেসটা যে পেটার্নিটি লিভ ছেলেদের, না রাঘব চাড্ডা যেটা বলেছে যে পেটার্নিটি লিভ ছেলেদেরও দিতে হবে। হ্যাঁ, কিন্তু পেটে মানে ছেলেরা কিন্তু একটা পায়, একটা রয়েছে। আচ্ছা। সেটা টেনিওর বা এগুলো কম কিন্তু হ্যাঁ, রয়েছে। ছেলেরা কিন্তু পায়। কিন্তু দুজনেরই এফর্টটা ইকুয়াল হওয়া উচিত, কিন্তু সবসময় এক্সপেকটেশন হয় যে মেয়েরাই সবকিছু মেয়েরা করবে। করবে। কেন? আ না আম স
মানে এটা আর না কেন হচ্ছে বলে জেন্ডার সেই ইস্যুস, মেয়েরা বদমাইশ। না এটা জেন্ডার ইস্যুস, হুম। জেন্ডার ইস্যুস। আর দ্বিতীয়ত হচ্ছে পরে এখানে না অনেকগুলো পয়েন্ট তুমি একসঙ্গে তুলে দিলে, তার মধ্যে একটা হচ্ছে এটা তো জেন্ডার ইস্যুস এর জায়গা, দ্বিতীয়ত হচ্ছে মেয়েরা কেন অ্যাট্রাক্ট হয় জেন্ডার ইস্যুস, কারণ ধরে মানে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই, এবং এই মানে যে দুর্বল, যে যে দুর্বল তাকে শুধু, যেখানে শুধু মেয়ে বলে নয় কিন্তু, মানে ধরো কোনো ছেলে সে যদি শান্ত হয়, ভদ্র হয়, সে যদি তাকে কিছু বললে সে যদি পাল্টা তোমাকে না বলে থামিয়ে দিতে পারে, সেও অ্যাট্রাক্ট হয়। তো কাজেই এইটা হচ্ছে আহ, এ- 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 না, আমার মনে হচ্ছে তার কর্মকাণ্ড থেকেও বেশি মহিলা হলেই তাদের পার্সোনাল লাইফ নিয়ে বেশি সেটা নিয়ে হয়। হ্যাঁ, এটা তার একদম কর্মকাণ্ড জেন্ডার তো ইস্যুস। ভুলভালই আছে, হ্যাঁ এটাই। কর্মকাণ্ড নিয়ে কেউ কথা বলতে চায় না, খালি কে কার সাথে অ্যাফেয়ার করেছে বা কিছু করেছে হ্যাঁ সেইগুলো কেন হাইলাইটেড হয়। হ্যাঁ মানে তার কর্মকাণ্ডটাও তো দেখো, সেটা তো অনেক ভুলভাল আছে, সেগুলো বলো। হ্যাঁ, তো এটা একেবারেই জেন্ডার ইস্যুস। মেয়েরা ভীষণভাবে অ্যাট্রাক্ট হয়, এবং আমি মনে করি যে মেয়েদের আরো ডিসিশন মেকিং জায়গায় আসা উচিত। আম, সেটা কি টাফ হয়? তুমি যেরকম একটা জায়গার হেড ছিলে, সেখানে কি টাফ হয়? মানে যখন তোমার সাবঅর্ডিনেটসরা দেখো পুরুষ। আমি যে খুব খুব মেয়ে বলে আমি না, মেয়ে বলে আম, এই জায়গাটা যে খুব অ্যাট্রাক্ট হয়েছি এটা আমার মনে হয়নি কখনো, বরং উল্টোটাই দেখেছি। যে আমার তো মনে হয়েছে যে আহ, আমার একটা জিনিস আমি যেটা ওই নন্দীগ্রামের সময় ইয়েতে আমি লিখেছিলাম, সেটা হচ্ছে যে আহ, এটা এই গল্পটা আমি আগেও বলেছি। সেটা হচ্ছে যে নন্দীগ্রামে যখন আমাকে পাঠানো হয় তখন কিন্তু প্রথম দুজন ছেলে রিপোর্টারকে পাঠানো হয়েছিল। তারা নন্দীগ্রাম তখন চারপাশ থেকে কেটে দিয়েছে, তো তারা ঘুরে টুরে চলে এসেছিল, মানে যেতে পারেনি। হুম। তো তারপরে থার্ড অপশনে আমাকে পাঠানো হয়েছিল, এবং আমি ঢুকে গেছিলাম। এবং আমি যখন ঢুকে যাচ্ছি, মানে ভেতরে ঢুকে গেছি, এবং সেদিন মানে বোমাগুলি চলছে, তখন আমাকে আমাকে যখন যাচ্ছি তখন আমার যে ইমিডিয়েট বস সে আমাকে ফোন করলো যে আমার যিনি এডিটর তিনি আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। তো তিনি আমাকে ফোন করে বললেন, এই আম, তুই কি ভয় পাচ্ছিস না তো? এই আমাকে মানে যে ডিস্ট্রিক্ট হেড সে আমাকে বলল, হ্যাঁ একটা মেয়েকে পাঠিয়ে দিলেন, এখনো বিয়ে হয়নি, যদি হাত পা উড়ে যায় তাহলে কি হবে? মানে কোথা থেকে হাত পা উড়ে গেলে তো একটা ছেলেরও অসুবিধে হবে। তো কিন্তু তার সঙ্গে বিয়ে যুক্ত। যুক্ত হয়ে মানে গেল। এটা যে একটা জেন্ডার ইস্যুস, এবং এটা আমি অনেক বছর বাদে যখন একটা বই লিখতে গেলাম, তখন আমি যখন লুক ব্যাক করছি, তখন আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি ওই জেন্ডার ইস্যুসটা, ও মেয়ে, ও ওখানে যাচ্ছে, এই জিনিসটা একটা কোথাও কাজ করেছিল। হুম। কিন্তু বাদ বাকি যে সময়টাতে আমি যে খুব মানে মানে আমি যেদিন প্রথম চিফ রিপোর্টার হলাম, সেদিন যে আগে চিফ রিপোর্টার তাকে একটা কারণে সরে যেতে হলো আমাকে, সেদিনই মানে খুব অবভিয়াস চয়েসে হয়ে গেছিল, আমি খুব একটা পাইনি। তার একটা বড় কারণ, আমি যখন তারাতে ছিলাম, তারাতে মিস্টার বাসু ছিলেন, মিস্টার হুম। রতিকান্ত বাসু। ওনার সময় কিন্তু মানে আমাকে যেমন তারাতে প্রথম যারা সুযোগ দিয়েছিল সেখানে অনন্যা চক্রবর্তী ছিলেন, এবং সেটা টাইমস অফ ইন্ডিয়া একটা স্টোরিও হয়েছিল। তখন একটা অল উইমেন টিম ছিল, মানে রিপোর্টার, অ্যাঙ্কার, প্রডিউসার সবাই মেয়ে ছিল। এবং অনন্যাদের সঙ্গে আমার কাজ করাটা সূত্রপাত বলে, আহ, মেয়েদেরকে ডিসিশন মেকিং জায়গায় নিয়ে আসা, এবং ও পারবে এটা বলা, এবং মেয়েদেরকেই চুজ করা এবং এগিয়ে দেওয়া, এটা অনন্যাদের একটা বিরাট বড় গুণ। উনি নিজেও ফেমিনিস্ট এবং উইমেন অ্যাক্টিভিস্ট। তো এইটা আমি পেয়েছি। যেমন একটা ছোট ঘটনা বলছি, আমার এখন মনে পড়ছে এই এই এইরকম জায়গাতে। তারার একদম শুরুর দিকে না একটা টেবিল ছিল, সেইটাতে বসে ডেস্কের কাজ হতো। যখন প্রথম আহ, একটা আধ ঘন্টার বুলেটিন হতো, সার্ক বুলেটিন, যেটা বাংলাদেশে দেখানো হতো, এবং সার্ক কান্ট্রি, সেইটার জন্য আমাকে একটা ক্যামেরার গাড়ি দিয়ে বলা হয়েছিল তুমি সার্ক নিউজ করো কলকাতা থেকে। তো আমি করে নিয়ে আসা হতো। তারপর তো একটা টেবিল ছিল, টেবিলে বসে আমরা এডিট ডেস্কের কাজ করছি, সেটাই আবার পরিষ্কার করে অ্যাঙ্কারিংও করছি। তো একটি
ছেলে চাঁদ তার নাম, আমি নামটা করেই ফেলছি, সে ক্যামেরা করছে, বড় ক্যামেরা, সেই বিরাট বিরাট ক্যামেরা। আমি বলছি, আমাকে কেমন দেখতে লাগছে একটু, মানে ভিউ ফাইন্ডারটা একটু দেখাও না। তার বলছে, ভিউ ফাইন্ডারটা ওইদিকে, ও ক্যামেরায় রয়েছে বলে আরো মনে হচ্ছে, এটা ওইদিকে করা যায় না, ও বলছে। অনন্যাদি পেছন থেকে ঢুকলেন, ঢুকে ওটা শুনেছেন, ঢুকে ভিউ ফাইন্ডারটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে উনি চলে গেলেন। হ্যাঁ, তো এটা এগুলো না অ্যাপারেন্টলি দেখলে মনে হয় ও ওই, মানে ও এটা জাস্ট বললো না বা এরকম, কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু এগুলো রয়েছে, মানে মেয়ে বলে ওকে না করা যায়। তারপরে হতো হতো প্রথম প্রথম যেটা ঘটতো, ধরো যে ক্যামেরা পার্সন বেরোচ্ছে, তুমি যেটা বলছো আহ, সেটা না করে, ধরো আমি বলছি, আমি আমি ওকে বাইটটা নেব, ওর বাইটটা নাও হবে না, এটা করা যাবে না, এইগুলো যে একদম প্রথম দিকে সূক্ষ্ম শুরুতে সূক্ষ্ম, ছিল। হ্যাঁ। কিন্তু যখন এস্টাবলিশড হলো না কাজের দিয়ে, যে আমি স্টোরিটা জানি, আমি জানি আমি কি কার বাইট নেব, এবং আমি ওটা নেব, নেব বলে আমি ওটা নিলাম এবং স্টোরি করলাম, এবং আস্তে আস্তে যদি তুমি সাকসেসফুল হও তখন সবাই মেনে নেয়। কিন্তু এখানে পয়েন্টটা কি, একটা ছেলেকে কিন্তু এই পরীক্ষাটা দিতে হয় না, একদম। একটা মেয়েকে এই নিজের যোগ্যতা দিয়ে, একটু বেশি যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হয় যে না আমি কিন্তু এটা পারি, যেটা মেয়েকে, এইটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি, দেখার চোখ। এবং সেখানে যেমন আমার মনে আছে যে এই যে তুমি কথাটা বললে যে একবার একজন খুব বড় ক্রিকেটারের আমি যখন নিয়েতে ছিলাম, হ্যাঁ একটা একটা ঘটনা তো আমি বলতেই পারি। আমি যখন প্রথম সুস্থতে ছিলাম, প্রথম সুস্থতে গিয়ে যাবার পরে কিছু, মানে কয়েকদিনের মধ্যে দেখা গেল আমাকে যিনি অ্যাসোসিয়েট এডিটর, তিনি এবার আমাকে প্রথম পাঠালেন, আমার মনে হয় যে চিরঞ্জিতদার ইন্টারভিউ নিতে, সেটা খুব ফ্যাবুলাস, ভালো হলো, সবাই বললে বলে, সবাই ভালো বললেন। এই করতে করতে হেন হুজ অ্যান্ড হু ছিল না যারা আমি ইন্টারভিউ নিইনি, মানে অমর্ত্য সেন, তাসলিমা নাসরিন, মানে এখানকার যত সেলিব্রিটি, তখন কিন্তু এই কথাটা আসতে শুরু করেছিল যে বসের সঙ্গে সম্পর্ক, নাম জড়িয়ে এই কথাটা বলা হতো যে বস প্রেমে পড়েছেন এবং ইত্যাদি ইত্যাদি, এবং আমি যেন ছেড়ে দিলাম। এবং তখন আমার সেটা খুব খারাপ লাগতো, আমি ছেড়ে দিলাম, মানে আমি ছেড়েছি, একটা হচ্ছে পলিটিক্যাল নিউজ করতে চেয়েছিলাম, সেটাও যেমন ঠিক, কিন্তু এই কথাগুলো আমার খুব খারাপ লাগতো। তো সুতরাং ওটা, ও তখন মানে যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কথাটা এসেছে, এবং পরবর্তীকালে তো আমি হেসে বলতাম যে তারপরে দেখা গেল যে এই এই কথাটা কিন্তু যে আমি একবার শুনেছি তা নয়, এবং এটা পরবর্তীকালেও যখন আমি কলকাতা টিভিতে ছিলাম তখনও এরকম রিউমার বা এগুলো ছিল, তারপরে আস্তে আস্তে সেগুলো কেটে গেছে। কিন্তু এটা যে ছিল না, মানে তুমি যদি, তোমার যদি পুরুষ বস হয় এবং তুমি যদি এক্সেল করো তাহলে তোমার সম্পর্ক আছে, এটা একটা খুব একটা নোশন, এটা মানে বলে দেওয়া যায় ইত্যাদি। তো তখন আমার মনে আছে, তখন খুব কান্নাকাটি অনেক কিছু করেছিলাম বা ইত্যাদি। তো তখন আমাকে আমার মা বাবা এবং আরো অনেক কিছু বলতো যে আরে এটা কিন্তু এটাই, মানে ছেড়ে 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 কোথায় যাবে, মানে এটা কিন্তু চলবে, তুমি যদি সাকসেসফুল হও এটাও চলবে আর কি। তো তারপরে ইভেনচুয়ালি আমার বসেরা ইয়ে হয়েছে, কি বলে, মহিলা বস ছিল, আর এখনো পর্যন্ত জেন্ডার, মানে এই এই ইয়েটা এখনো পর্যন্ত খুব একটা কি বলবো, খুব মেন স্ট্রিমিং নয়, তো ফলে আর এখনো অতটা হয়তো এ বলে না, কিন্তু এটা যে একবারে মানে কালকে থেকে আবার নতুন করে হবে না এমন নয়, কিন্তু হতেই পারে। সুতরাং এই তোমার, তুমি একটা পডকাস্ট শুরু করেছো, হুম, আর আমিও তোমাকে পডকাস্টে ইনভাইট করেছি। তোমার পডকাস্ট নিয়েও বলো যে এটা শুরুটা কিভাবে হলো। না, শুরু হয়েছিল যে আমার বন্ধু বান্ধব, মানে খুবই খুবই ক্লোজ, দু তিনজন বন্ধু, তারা একদম মানে চেয়েছিল যে আহ, আম, মহুয়া প্রশ্ন করুক, আর আমার জীবনে আর খুব একটা কিছু নেই আর কি, আমি শুধু প্রশ্নই করতে পারি, মানে অ্যাজ এ জার্নালিস্ট, মানে কি বলবো, প্রশ্ন করার ক্ষমতা আছে, পয়সা নাই আর কি, কিন্তু আর গেস্টও কি তুমি ডিসিশন নাও যে আমি একেই? ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের এইটা হচ্ছে, যদি ভালো কিছু থেকে থাকে, হুম, যে আমি একই সঙ্গে তাসলিমা নাসরিনকেও ইন্টারভিউ করছি, আমি ব্রাত্য বসুকেও করছি, আমি আহ, আম, মানে আমি বাংলাদেশের একজন ইন এক্সাইল লুকিয়ে আছেন একজন এক্স মন্ত্রী, তাকেও করছি,
তো এবং এবং আমি আমার যেরকম প্রশ্ন করতে ইচ্ছা করে আমি সেরকমই করছি। আমি শ্রমিক ভট্টাচার্যকে করছি, আমি দোলা সেনকে আমার ইচ্ছে আমার ঠিক যা মনে হচ্ছে সেটা আমি যে করছি, এই করাটুকুই হচ্ছে স্যাটিসফ্যাকশন। এবং আমি যে প্রশ্নটা করতে, শুধু করা নয়, কি প্রশ্নটা করছি সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা যে করতে পারছি এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন আর কি। এবং ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের যদি সৌন্দর্য কিছু থেকে থাকে, সত্যি যদি সেটা একজন ফেসবুকে এটাতে লিখেছেন যে সত্যি কি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তো যেমন আমি ভোটের জন্য নিজে মুর্শিদাবাদ গেছিলাম, আরো দু একটা কনস্টিটুয়েন্সি করব। তো সেখানে গিয়েও আমি যে প্রশ্নটা করে যা দেখতে চেয়েছিলাম সেটা করতে পেরেছি, তার কারণ কিন্তু ওই ইন্ডিপেন্ডেন্ট বলে। ইন্ডিপেন্ডেন্সটা কি? ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে রিসোর্সে। তোমাকে যদি কোনো দল তোমাকে পয়সা দেয়, তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নও। একদম। তোমাকে তোমাকে যদি কেউ কিছু করে দেয়, দেখো সারা জীবনে আমি মনে করি সেজন্য তুমি মেটেরিয়ালি তুমি খুব একটা প্রসপারিটি হবে কিনা আমি হওয়া মুশকিল। আহ, হবে না আমি বলবো না, কিন্তু দেরি করে হয়। অব্লিগেশনে না বাঁচার মতো সৌন্দর্য নেই, কিন্তু সেটা খুব কঠিন। ভীষণ কঠিন। হ্যাঁ, সেজন্য মানে ২ পা এগিয়ে ৩ পা নিচে, প্রচুরবার চাকরি ছাড়া আবার চাকরি হুম, ধরা, হুম। এটা ভাল লাগছে না বলে আরেকটা ইয়ে করা। এরকম তো আমি তো যখন এরকম বারে চাকরি ছাড়তাম, সেই সময় আমি যখন চাকরি করছিলাম আরো, মিস্টার বাসু আমাকে ডেকে একবার বলেছিলেন যে তিনি তার ঘরে না ৩-৪ জনের ছবি টাঙানো ছিল। রথিকান্ত বাসু। রতিকান্ত বাসু, মিস্টার বাসু চেয়ারপারসন। আমি আগের দিনই রেজিগনেশন দিয়ে চলে এসেছি। উনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি তো যাবো না, তারপর গেছি। উনি বসে, উনি কাঁচের ঘরে, বিরাট কাঁচের ঘর, তুমি জানো, বসতেন। উনি ডেকে বললেন যে প্রথমত হচ্ছে যেখানে সেখানে রেজিগনেশন দেবে না, মানে রেজিগনেশন দিয়ে দিয়ে চলে এলাম, এটা করবেন, এটা এক। কি হচ্ছে বলো তো, এই ৪ জনের ছবি আমি কেন টাঙিয়ে রেখেছি? তো আমি তাদের মধ্যে একজনকেই চিনতে পেরেছিলাম, ভাস্কর ঘোষ, যিনি হচ্ছেন সাগরিকা ঘোষ, আচ্ছা, সাগরিকা ঘোষের বাবা। আচ্ছা। ওনার বস ছিলেন যখন উনি দূরদর্শনে ছিলেন, ওনার বস ছিলেন। আর উনি তো আইএস, উনিও আইএস। তো এবারে উনি বললেন যে কেন বলো তো এই এদের ছবি টাঙিয়ে রেখেছি, কারণ আমি সারা জীবনে এই ৫ জনের কথা মূল্য দিয়েছি। আচ্ছা। তুমি তুমি কিন্তু তোমার বসের কথা শুনে খারাপ লাগলো, তুমি রেজিগনেশন দিয়ে চলে গেলে। তুমি কার কথা জীবনে মূল্য দেবে আর দেবে না তার উপরে নির্ভর করছে তুমি উন্নতি করবে কি করবে না। এটা উনি আমাকে বলেছিলেন। আমি ওনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি, অনেক কিছু শিখেছি। তার মধ্যে এটা একটা। মানে উনি আমাকে শিখিয়েছিলেন যে যদি জার্নালিস্ট হও তাহলে কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে। ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে, আ আ মানে তুমি যদি তোমার কাজ দিয়ে যদি তুমি পলিসি বদলাতে, যেটা মনে হচ্ছে এটার জনবিরোধী পলিসি, সেটা যদি বদলাতে না পারো, তখন রিজওয়ানুর চলছিল। রিজওয়ানুরের সময় রিজওয়ানুরের বিষয়টা নিয়ে কাজ করতে হচ্ছিল। তখন খুব নামী একজন ডিরেক্টর, তিনি মিস্টার বাসুকে ফোন করে আমি কেন এরকম করছি-টরছি ইত্যাদি বলে অনেক কিছু বলেছিলেন। উনি আমাকে ডেকে বলেছিলেন যে, "দেখো আমার তো আম টোডিকে আম আ ভালোবাসার কোনো কারণ নেই। কাজেই গো অ্যাহেড, তুমি এইগুলো করছো, ইউ ডু। এবং বিশেষ করে কারুর যখন মনে হচ্ছে যে আমাকে বলে এটা বন্ধ করানো যায়, কাজেই তোমার উপর কিন্তু এক্সট্রা দায়িত্ব যে এটা প্রমাণ করা যে না আমরা কারুর কাছ থেকে কোনো টাকা নিইনি বা কারুর কোনো ব্রিফ নিইনি।" হুম। তো ফলে যেহেতু যদি তোমার মালিক বলে দেয় যে ইউ ক্যান গো অ্যাহেড উইথ দ্য ইস্যু, তাহলে তো সুতরাং সেটা অনেক বেশি সাহস পাওয়ার দেয়। দিয়ে সাহস দিয়েছিল। হুম। এবং যেটা মনে হয়েছিল সেটাই, এটা আমি একটা খুব ফরচুনেট যে নন্দীগ্রামের সময় যেহেতু আমি কলকাতা টিভিতে ছিলাম, এবং কলকাতা টিভির যেহেতু এডিটোরিয়াল পলিসি ছিল হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, তো ফলে আমি নন্দীগ্রামে গিয়ে যা দেখেছি তা আমি বলতে পেরেছিলাম। হুম। আমাকে কিছু ভেবে করতে হয়নি। রিজওয়ানুরের ক্ষেত্রেও যা তখন আমি দেখেছিলাম, করেছিলাম, তাই বলা গিয়েছিল। তো এবারে তার থেকে কে কোথায় লাভবান হলো, কি হলো, সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু আমি ওইখানে অ্যাজ এ জার্নালিস্ট আমি তো একটা জায়গায় চাকরি করি। সেইখানের ওইটা আমি ফরচুনেট যে আমি সেই কথাটা বলতে পেরেছিলাম, অন্য কিছু বলতে হয়নি।
তো সুতরাং যে যে প্রশ্নটা করলে যে মানে জীবনে কোন জিনিস আমি মানে এইগুলো শিখতে শিখতে জীবনে এগিয়েছি আর কি। তো অব্লিগেশনে দেখো মানে কারুর কাছ থেকে তুমি যখনই কিছু চাইবে বা কিছু নেবে, তার return, তুমি obliged হবে। obliged হলে কিন্তু তুমি obligation-এর পরিবর্তে তুমি কি দিচ্ছ, একদম। এইটা কিন্তু আসল। এবার এইটা যদি কারুর পছন্দ না হয় যে আমি এভাবে বাঁচবো না, এটা কিন্তু সব ক্ষেত্রে ইয়ে। এই যে রাজনীতি বলো, সবকিছু বলো, এই যে ডিল কথাটা কেন বলে? হুম, যে ডিলটা কি? হুম, ডিল মানেই কিন্তু যদি মানে কেউ যদি বলে যে না আমি আলাদা কোনো ডিল থাকবে না, সেই বাঁচাটা খুব কঠিন, কিন্তু সেই বাঁচাটা খুব সৌন্দর্যের। আর দেখো সবারই এটা করতে হবে এরকম নেই, যার ভাল লাগে সে করে। আমার ভাল লেগেছে, আমি এরকম ভাবে চলেছি। এখন তাতে যে অনেক আটকে গেছে, অনেক কিছু হয়েছে, তো ঠিক আছে। আর আমার একটুখানি আছে যে আম, মানে আমি যা করছি সেটা আমার করতে যদি ভাল লাগে, আমার কাছে সেটা এনাফ, এই আর কি। তুমি তাসলিমা নাসরিনের কথা বললে, আমি নিজে মারাত্মক ফ্যান ওনার। তো ওনার ইন্টারভিউটা নিয়ে একটু কিছু বলো, কবে নিয়েছিলে? আমি তো অগাস্টের 15th অগাস্টের আশেপাশে আমি শুরু করেছিলাম পডকাস্টটা। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, তারপরে আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে তুমি না, কি ওই ওনাকে অক্টোবর জুমেতে নিলে? নভেম্বর। হ্যাঁ, জুমে নিয়েছি। জুমে উনি নিলে, হ্যাঁ। জুমে নিয়েছি। ওই তো বললাম যে হয়তো গিয়ে নিলে আরো ভালো ছিল, কিন্তু আমার ক্ষমতা মতো আমি আহ, মানে অনলাইনেই নিয়েছি। তো আহ, নেওয়া হচ্ছে যে হ্যাঁ, মানে তাসলিমা নাসরিন একটা একটা অন্য একটা মানে যেখান থেকে কথাটা শুরু করেছিলাম, এখান থেকে যে আমি যখন তারাতে ছিলাম না, সেই দিন সেই সময়ে তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং হুম, ওনাকে কলকাতা থেকে একদম নিয়ে চলে যাওয়া হলো, এবং সেদিন সারা কলকাতায় আগুন জ্বলেছিল। আচ্ছা। এবং আমি সারাদিন অনলাইনে ছিলাম, মানে স্টুডিওয় বসেছিলাম, আমার মডারেট করতে হচ্ছিল। এবং আমার মনে আছে আমি টিপু সুলতান মসজিদের ইমাম থেকে শুরু করে সমস্ত মাইনরিটি মুসলিম আহ, যারা নেতা, ধর্মীয় নেতা, তাদেরকে আমি ইন্টারভিউ করছিলাম, ইত্যাদি ইত্যাদি। তো সেটা দিয়ে আসলে কথাটা শুরু করেছিলাম যে ওনার কষ্ট লাগে কিনা, উনি আসতে চান কিনা, এবং উনি ওনার মতো করে বলেছেন। কিন্তু যেটা নিয়ে সত্যি অনেকটা কথা হয়েছে, এবং যে যে কথাটা আমি মনে করেছি হওয়াটা খুব জরুরি, সেটা হচ্ছে ধর্মান্ধতা, বাংলাদেশের পরিস্থিতি, ধর্মান্ধতা, যে কোনো জায়গার ধর্মান্ধতা, এবং ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি, এবং ধর্ম এবং পলিটিক্স, এই যে জায়গাটা, যেটা নিয়ে খুব মানে এখনো যদি আমি রিসেন্টলি একটা কাজ করে এলাম, দেখলাম ভীষণ পোলারাইজড ভোটার সবাই। উনি একটা কথা বলছিলেন যেটা আমি মনে করি মনে রাখার মতো। উনি বলছিলেন যে 18 বছর পর্যন্ত কোনো বাচ্চার তো নিজের সিদ্ধান্ত, ধর্মীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয় না। তা হুম, 18 বছর পর্যন্ত তার কোনো ধর্ম হতেই পারে না। আচ্ছা। 18-র পর তার সামনে সব দেওয়া হলো, আস্তিকতা, নাস্তিকতা সবকিছু দেওয়া হলো। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবকিছু, খ্রিষ্ট ধর্ম সব রইলো। এবার তার যদি মনে হয় আমি কিছু মানবো না, মানলো না। যদি মনে হয় এটা ভালো তাহলে ওটা হবে। যদি না এটা, এবং তো উনি তো তীব্র মুসলিম যে কঠোর যে মুসলিম বা ইভেন ইসলামেরও তিনি অত্যন্ত তিনি আ বিরোধিতা করেন, আ মানে ক্রিটিক, একদম। সেগুলো তুলে উনি বলেন, এবং সেটা তিনি বলেছেন। আর ওনার মেয়েদের জন্য যে লড়াই, এবং ওনার যে আম মানে বিভিন্ন প্রেমের কবিতা থেকে শুরু করে আরো কিছু, আরো যেগুলো রয়েছে, উনি তাতে কবিতাও পড়েছিলেন। এই কেমন হয়েছে তো মানুষ বলবে, কিন্তু বাহ! অ্যাপ্রিশিয়েট করেছেন। তোমার মনে হয় যে মানে আমাদের যে বেঙ্গল, লাইক উই আর ভেরি প্রাউড টু বেঙ্গলি, কিন্তু আমাদের বাংলাটা বোধহয় কোথাও পিছিয়ে যাচ্ছে। যেই বাংলায় রেনেসাঁ হয়েছিল প্রায় 150-200 বছর আগে, সেই বাংলাটা এখন যেরকম ধরনের সিরিয়ালস হচ্ছে বা কোথাও গিয়ে মানতে পারি না। এটা কি মানে এটা কেন হচ্ছে, কেন এখানে এখন ওয়েস্ট বেঙ্গল has become more infiltrated by outsiders, আর বাঙালিরা তো এখন অনেকেই বাইরে চলে গেছে চাকরি করতে। এবং কোথাও যে ওই যে মরালিটিটা, যে বাংলা, যে আমরা বাঙালি, সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে না?
এটার জন্য তুমি কাকে দায়ী করবে অ্যাজ এ সাংবাদিক? আমি তো সিরিয়ালদের দায়ী করবো ডেফিনেটলি, না, বা যারা দেখে। সিরিয়ালের এত ক্ষমতা, আমি তো সিরিয়াল দেখি না। কিন্তু হুম সিরিয়ালের খবর রাখি, এবং সিরিয়ালগুলো তো মানে খুবই হুম মানে সিরিয়ালে যেগুলো দেখানো হয় সেগুলো তো আমার মনে হয় বিষয়টা মানে অদ্ভুত একটা কল্পনার একটা অদ্ভুত, জগৎ হ্যাঁ, মতো, একদম সেটা তো একদম একদম। স্বাভাবিক আর নিয়মে যে হয় না। বাংলায় রেনেসা হয়েছে সেখানে দেখা হ্যাঁ, হচ্ছে একজন হাজবেন্ডের 3টে বউ, এই সেই, তো এগুলো কি করে মানে আমরা দেখি? হ্যাঁ, আমার একটা কোথাও এটা মনে হয় যে হ্যাঁ, সেটা তো দেখো, এটা তো আমার মনে হয় চ্যানেল কর্তৃপক্ষ বা এগুলোর সঙ্গেও কথা বলা যেত। যিনি যিনি লিখছেন সেই নিয়ে তো অনেক সমালোচনা আছেই। কিন্তু দেখো, দায়ী তো ওইভাবে উম আ একজনকে পিন পয়েন্ট করে দায়ী করা যাবে না। রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিগত একটা বিরাট পরিবর্তনের মুখে বাংলা ভাষা যতদিন না চাকরির ভাষা হবে, আমি মনে করি বাংলা ভাষার এগোনো নিয়ে সমস্যা থাকবেই। আহ, সেই বাংলা ভাষা চাকরির ভাষা করার ক্ষেত্রে এটা রাজনৈতিক সদর্থক ভূমিকা খুব জরুরি। আহ, উম, আহ, সেখানে দায় থাকবেই। দুই, তিন হচ্ছে বাইরে চলে যাওয়ার ক্ষেত্রে একদমই সুযোগ, শিক্ষা, শিক্ষা এবং চাকরি, এই দুটোর ক্ষেত্রে সুযোগ না তৈরি করতে পারলে, হ্যাঁ, সুযোগ ভীষণ সংকুচিত। কেউ এখানে হুম থেকে কোনো বাচ্চাকে বড় করার সময় তার বাবা মা যাদের একটু ক্ষমতা আছে কেউ ভাবছেন না যে এখানেই সে হুম উচ্চশিক্ষা করবে। হুম এবং উচ্চশিক্ষার শুধু মান নয়, উচ্চশিক্ষার মান এবং সুযোগ, এবং যে একটা বিরাট বোকে অফ সাবজেক্টস থেকে শুরু করে সবকিছু, সেটা এখানে থেকে করার ক্ষেত্রে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে। কেউই আর ভাবেন না, বেশিরভাগ জন, সংখ্যাগরিষ্ঠই ভাবেন না। আর চাকরির ক্ষেত্রে তো কেউ ভাবেই না। তো সুতরাং দায় তো রাজনৈতিক, প্রশাসনিক দায় রয়েছে। কিন্তু এটা যদি তুমি আমাকে বলতে বলো যে এটা কি আজ থেকে শুরু হয়েছে, না, শুরু হয়েছে সিপিএম আমল থেকে, বহু আচ্ছা। দিন ধরে শুরু হয়েছে। হ্যাঁ, সেটা গিয়ে কোথায় পৌঁছলো, সেটাকে উল্টো দিকে প্রসেসটাকে নিয়ে গেল কিনা সেটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু শুরু তো সিপিআইএম থেকে, মানে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট থেকে শুরু হয়েছে। এবং সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে, মানে আজকে আমরা রাজনীতিকরণ নিয়ে বলি, সমস্ত যারা, মানে যারা অসম্ভব ভালো পড়াশোনায় যারা বেরিয়ে গেছেন বা নিজের কবজির জোরে কাজ করেছেন তারা ছাড়া, চাকরি পাওয়া থেকে শুরু করে, হুম শিক্ষকতা থেকে শুরু করে, আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু রাজনীতিকরণ এবং সমস্ত ভালো ভালো ইউনিভার্সিটিগুলো যেখানে কিনা যারা যারা যেখানে প্রতিবাদের ভাষা তৈরি হতো, সেগুলোর মধ্যে রাজনীতি ঢোকানোর ক্ষেত্রে, যেটাকে অনিলায়ন বলাই হয়, অনিল বিশ্বাসের অনিলায়ন বলাই হয়, যে শিক্ষার ক্ষেত্রে সূত্রপাত কিন্তু ওইখান থেকে কোনো সন্দেহ নেই। আর তারপর সেটা আর মানে উল্টো দিকে ঘোরেনি, বরং আরো অবনতির দিকে গেছে। আর আমার না দুটো জিনিস এখানে মনে হয়। এক হচ্ছে যে যখন ২০০৬-৭ সাল হচ্ছিল, তখন মানে এই যে জমি নীতি বা জমি কৃষকের হাতে দিয়ে আ যে গ্রামীণ ভোট ব্যাংক নিয়ে সিপিএম ক্ষমতায় এসেছিল, যখন তারা কৃষি থেকে শিল্পে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন সেই গ্রামীণ ভোট ব্যাংকে ধসটা কতটা নামবে, তারা থাকতে পারবেন কি পারবেন না। তখন যেমন ২০০৬-৭ সালে একটা জাংচারে আমরা দাঁড়িয়েছিলাম, হুম আমি মনে করি। এবং তারপরে এই যে বিজেপির যে আশা, এবং আশা মানে হচ্ছে বিজেপির যে আসন সংখ্যা বাড়া এবং বিজেপির একটা প্রধান বিরোধী দল হয়ে ওঠা। এবং এখন আমি এই ভোটের জন্য বেশ কিছু জায়গায় আমি ঘোরাঘুরি করলাম, এবং আমি এবং বেশ কিছু সিনেমা আসছে যেগুলো নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। হুম হ্যাঁ, সেইটা ধুরন্ধর থেকে শুরু করে কেউ বলছে প্রোপাগান্ডা ফিল্ম, কারোর খুব ভালো লাগছে, অনেক এই ফাইলস ওই ফাইলস, এবং ৪৬-এর দাঙ্গা নিয়ে আলোচনা হচ্ছে। আমি মনে করছি যে আবার একটা জাংচারে আমরা পশ্চিমবঙ্গ এখন এসেছি। দাঁড়িয়ে, হুম এবং এখানে সংস্কৃতিগত একটা পরিবর্তনের দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। সেটা দেখার, যে সেটা কতটা হবে, কি হবে, কারণ এর বিরোধিতাও আছে প্রচন্ড। কিন্তু আহ, আহ, বিরোধিতা তো থাকবেই, পক্ষে থাকবে বিপক্ষে থাকবে, কিন্তু কোথায় গিয়ে দাঁড়ালো সেইটা কিন্তু সাংবাদিক হিসেবে আমার দেখার বিষয়, যে সেটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো। এই সংস্কৃতিগত একটা পরিবর্তনের ইঙ্গিত আমি পাচ্ছি, আচ্ছা। যে যেখানে
অনেকগুলো জিনিস আছে আছে যার পক্ষের কথা যদি বলতে হয়, আমি যেটাতে খুশি, যেটা হচ্ছে ইতিহাসের অনেকগুলো পর্যায় আছে, যেমন 46 থেকে শুরু করে অনেকগুলো জায়গা। ইতিহাসকে আমরা যেভাবে পড়েছি সেটা আবার রিরিটেন হবে কিনা সেটা দেখার, এবং দেখার অনেকগুলো জায়গা রয়েছে, সেগুলোর দিকেও আলো পড়বে কিনা, সেগুলোও আলোচনায় উঠে আসবে কিনা। যেমন ধর্ম নিয়ে আমার মনে আছে 2002-3 সাল যখন ধরো কোনো একটা জায়গায় একটা কোনো ধর্মীয় টেনশন হয়েছে, আমি তখন সেই টিভি চ্যানেলের একটা ডিসিশন মেকিং জায়গায় রয়েছি। আমার প্রথম কাজ ছিল, এটা যাচ্ছে না তো, এটা নিয়ে আলোচনা হচ্ছে না তো, মানে এটা আগে বন্ধ করা, এবং স্টোরিটা কোথায় আমি লুকোবো আমি ভেবে পেতাম না। এখন কিন্তু আজকে এই চ্যানেল আসা, তাই চ্যানেল আসা, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট যে জার্নালিজম বাড়া, এবং সোশ্যাল মিডিয়া, যেখানে কারোর মুখে কোনো আগল থাকছে না, এবং যে যেটা পারছে বলতে পারছে, তার ফলে এখন কিন্তু এই ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। এখন সংখ্যালঘু নিয়ে শুধু সংখ্যালঘু আমব্রেলাতে শুধু কথা হয় না, এখন মুসলমান নিয়েও কথা হয়। এখন পরিষ্কার এই আলোচনাগুলো আসছে। আমি মনে করি এই আলোচনাগুলো আসা খুব জরুরি, কারণ এই আলোচনাগুলোকে চেপে রেখে প্রগতিশীলতার যে মোড়ক দিয়ে রাখা, এটার আমি বিরোধিতা করি। আচ্ছা, আমি অনেক বছর মুম্বাইতে ছিলাম। একটা জিনিস দেখেছিলাম, যদি ওখানে পুলিশ ধরে কোনো কারণে গাড়িকে, আমাকে মারাঠি জানতে হবে। যদি আমি মারাঠি না জানি, ওটা কিন্তু মুম্বাইতে ক্রাইম। দেন ওয়াই আর ইউ ইন মহারাষ্ট্র? কলকাতাতে এত বছর পরে ফেরার পরে, এত বছরের পর ফেরার পরে আমি যেটা দেখেছি, আমার ছেলে একটি নামি স্কুলে পড়ে, সেখানে 8% বাঙালি। আমি একটা নামি কমপ্লেক্সে থাকি, সেখানে 2% বাঙালি। সো আমি যে কারণে ফিরলাম, যে এই বাঙালিয়ত্ব, বাঙালি আনাটা আমার ছেলের মধ্যেও ঢুকবে, ছেলে সুকুমার রায় পড়বে, রবীন্দ্রনাথ পড়বে, টেনিদা পড়বে, কিন্তু এই জিনিসটা তো হচ্ছে না। মানে এখন তো আমার মনে হচ্ছে আমি কলকাতাতে বেশি প্রবাসী মুম্বাইয়ের থেকে। আর এখানে মানে যদি একটা শপিং, নিউ মার্কেটে যাও, বড় বাজারে যাও, কোথাও যাও, এখানে বাংলায় কথা বলা তো কেউ এক্সপেক্টই করে না। ইভেন আমি তো উবার ডাকছি, তারা আমাকে বলছে, আরে ভাই আপনি হিন্দিতে বলুন। এই কথাটা যদি কেউ বম্বেতে বলে, মুম্বাইতে বলে, তো দ্যাট না, হ্যাংড একেবারে হবে। একেবারে আমরা ঠিকই। কি নিজেরাই নিজের বাঙালি এনে হারাচ্ছি? তোমার কি না, না, মনে কোনো হচ্ছে? কোনো সন্দেহ নেই। ওই তো বলছি, যদি হুম, না কাজের ভাষা বাংলা যতদিন না তোমাকে মুখের রুটি-রুজি তোমাকে দিতে পারবে, ততদিন পর্যন্ত বাংলা কিন্তু পড়বে না কেউ। আজকে তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করো, বাংলাকে ভালোবাসো, তাহলে তোমার ভবিষ্যতে চাকরি পাওয়া সুবিধে হবে না অসুবিধা হবে? এখন উত্তর হচ্ছে অসুবিধে হবে। তুমি আর দ্বিতীয়ত হচ্ছে, এটাও সেই লেফট আমল থেকে একটা জিনিস বলতেই হবে, এই যে ইংরেজি ঘুচিয়ে দেওয়া। হ্যাঁ, মানে মানে একটা ভাষা, আমি সবসময় বলি যে একটা ভাষা যদি কেউ খুব ভালো করে জানে না, সে অন্য সমস্ত ভাষার চলন ভালো করে জানতে পারবে। হুম। বাংলা ভাষা শিখলে ইংরেজি ভাষা শিখবো না তা তো ছিল না, কিন্তু সেটাই তো করা হয়েছে। তো ফলে মানে ব্যাপারটা কি দাঁড়ালো, কিন্তু জবে এটা তো থেকে মুম্বাইতে হচ্ছে না। ও মারাঠি শিখেও তো আর কোনো চাকরি পাচ্ছে না, কিন্তু তোমাকে মারাঠি জানতে হবে, ইভেন ইফ ইউ আর লাইক নন রেসিডেন্ট অফ মহারাষ্ট্র। হ্যাঁ, তাহলে সেম হ্যাঁ, ওটা সেম হচ্ছে হ্যাঁ, তাহলে সেটা তামিলনাড়ুতে। রাজনৈতিক, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। ওখানকার সরকারের ছিল, তো সুতরাং মানে না, কিন্তু একটা কোনো জায়গায় তো বাধ্যবাধকতা আছে চাকরির ক্ষেত্রে। হুম। মানে ওইটা না জানলে তোমাকে যদি পুলিশ ধরে, তার মানে তো একটা সত্যিই কম্পালশন আছে। ভীষণভাবে। হ্যাঁ, তো তো সেই কম্পালশন, তার মানে কি কোথাও একটা কম্পালশন তৈরি হচ্ছে। কিন্তু দেখো, বাংলা ভাষাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যে চাও যে প্রত্যেকে বাংলা ভাষাটার দিকে আরো নজর দিক, তাহলে সেটা চাকরির ভাষা করতেই হবে। মানে বাংলা ভাষা না শিখলে আমার যদি চাকরিতেও সমস্যা হয়, তাহলে কিন্তু বাংলাটা লোকে এমনিই শিখবে। আর দ্বিতীয়ত, এটা অনেকদিন আগে থেকে এটা শুরু হয়েছিল যে এদেশের বাঙালির মানে পশ্চিমবঙ্গের যে বাঙালি, তার হাতে কি অর্থ থাকছে না থাকছে না। এই যে কোনো জায়গায় কলকাতা শহরের আর বাঙালি পাওয়া যাচ্ছে না। আগে তো ধরো নিউ আলিপুর, যোধপুর পার্ক বা সমস্ত এই যে জায়গাগুলোতে শুধুই বাঙালি। তারপর দেখা গেল বাঙালিরা তাদের যে, বাড়ি বিক্রি করে চলে যাচ্ছেন আস্তে আস্তে গড়িয়ার দিকে, আস্তে আস্তে একটু যেটা নিউ টাউন। কলকাতার হুম। ইত্যাদি ওইগুলোর দিকে। তো সুতরাং এই বাঙালির হাতে পয়সা, এটা একটা খুব বড় প্রশ্ন, যে বাঙালির হাতে পয়সা থাকছে কিনা, সেই চাকরিগুলো কে পাচ্ছে, এটা নিয়ে তো দু একটা অর্গানাইজেশন তারা অলরেডি কাজও শুরু করেছে। কিন্তু এই যে বাঙালির চাকরির যেটা যেটা একটা বলা হয় যে কিছুদিন, মানে কিছুদিন আগে পর্যন্ত
নির্বাচন কমিশনের আওতায় আসার আগে পর্যন্ত তোমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব, নগরপাল সব ছিলেন হচ্ছে অবাঙালি। তো সুতরাং এটার মানে শিকড়টা অনেক দূরে, অনেক গভীরে প্রথিত। কিন্তু আবারও বলছি যে যদি না বাংলা ভাষাকে চাকরির ভাষা না করা হয়, সেই ভাষা থেকে রোজগারের জায়গাটাতে কম্পালশন যদি না আসে, অদূর ভবিষ্যতে কিন্তু খুব মুশকিল। তুমি কি মনে করো, হোয়াট ইজ আ উমেন্স আইডেন্টিটি তোমার কাছে? নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, বা নিজের মতো করে বাঁচা? নিজের মতো করে বাঁচা সবার ক্ষেত্রেই সত্য বলে মনে করি, আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আচ্ছা, আর তুমি তোমার ভবিষ্যৎকে কিভাবে দেখছো? ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, পডকাস্ট, সো মেনি থিংস, সো মেনি উইংস ইউ আর হ্যাভিং। যেটা যখন যেভাবে আসবে সেটাকে সহজভাবে গ্রহণ করাটা আমি শিখেছি, এবং সেটা আমি আরো শিখতে চাই। আমি আনন্দে বাঁচতে চাই, আমার যা ভাল লাগে আমি তা করতে চাই। একটা জিনিস শুধু ভাবি যে প্রত্যয় প্রান্তর সুস্থ শরীরে সুস্থভাবে বড় হোক, এইটা আমার একটা চাওয়া, যেটা আমার জীবনের সঙ্গে খুব জরুরি। এটা এটা এইটা ছাড়া বাদ বাকিটা আমি আনন্দে, আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ। আমি এতদিন পর্যন্ত যেটুকু বেঁচেছি আমি আমার মতো বেঁচেছি। আমি সেভাবেই বাঁচতে চাই, সেলিব্রেটিং মাই লাইফ, ইয়েস, সেলিব্রেটিং লাইফ। থ্যাংক ইউ মহুয়াদি, আমার ভীষণ আনন্দ হলো, তোমার থেকে অনেক কিছু শেখা গেল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ডাকার জন্য। আর আমি খুব খুশি হয়েছি যে সংসার নিয়ে ইত্যাদি নিয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করেছে বলে, কারণ জীবনে আমাকে কেউ সংসার নিয়ে কিছু জিজ্ঞেস করে না। সবাই আমাকে দেখলেই কূটনীতি, রাজনীতি, পারিপার্শ্বিক ভোটে কি হবে, কে কি হবে এসব জিজ্ঞেস করে। তো কেউ সংসার নিয়েও যে আমাকে জিজ্ঞেস করার মতো মানে ভেবেছে, এটাতে আমি খুব আশ্চর্য বোধ করেছি। আর আমার খুব ভালো লাগলো তোর সঙ্গে এতদিন, তোমার সঙ্গে এতদিন বাদে যোগাযোগ হওয়া। কারণ আমার মনে আছে যে তারাতে ঠিক আমারই একটা প্রোগ্রাম হতো, তোমারও প্রায় একই সঙ্গে প্রোগ্রাম হতো, এবং তখন একই সঙ্গে আমরা মেকআপ রুমে ঢুকতাম এবং অনেকক্ষণ নানা কিছু নিয়ে কথা হতো। তো সুতরাং খুব ভালো লাগলো যে আবার কানেক্টিং। থ্যাংক ইউ সো মাচ মহুয়াদি, তোমার জন্য একটা ছোট্ট গিফট অফ লাভ। থ্যাংক ইউ। আর এটা খুব সুন্দর গিফট। থ্যাংক ইউ। আর এটা যাতে তুমি আমাকে মনে রাখো, ভুলে না যাও, সেই জন্য আমি এমনি মনে রাখবো। আর এটা আছে শ্রী ভেদিক্স জুপিটার থেকে একটা গ্লো গিফট বক্স। ওকে, থ্যাংক ইউ। Here's a glow gift box for you, curated by Sri Vedics Jupiter, a reputed pharmaceutical company of Eastern India. Founded by woman entrepreneur Shamasri Chaudhuri Sarkar, Sri Vedic Wellness brings you wellness essentials that helps you to relax, rejuvenate and restore your glow. কেমন লাগলো আজকের এপিসোড? পুরোটা শুনেছেন তো? কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।